স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, যেটা সংক্ষেপে TGTDCL এর সহকারী প্রকৌশলী মেকানিক্যাল পদে 24/5/2024 যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল সেই পরীক্ষার প্রশ্ন এবং অল্প কিছু সংখ্যক অঙ্ক এই ধরনের চাকরির পরীক্ষায় আসতে দেখা যায়। 70 নম্বরের মোট পরীক্ষা অনুষ্ঠিত হয় এখানে। তো খেয়াল করে দেখেন, মধ্যক থেকে অঙ্ক এসেছে, সরল মুনাফার অঙ্ক এসেছে, জ্যামিতি থেকে অঙ্ক এসেছে। তো আমরা সিরিয়াল অনুযায়ী অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করছি। তো শুরুতেই এই যে 1 নম্বর যে অঙ্কটা রয়েছে, 1 নম্বর অঙ্কটা আপনারা একটু ভালো করে খেয়াল করেন। বলা হচ্ছে 9, 10, 12, 17, 19, 30, 25, 32 এর মধ্যক কত। মনে রাখবেন, মধ্যক এর ইংরেজি হচ্ছে মিডিয়ান, যেটাকে আমরা সংক্ষেপে এম দ্বারা প্রকাশ করি বা এমই দ্বারা প্রকাশ করি। তো মধ্যক যদি আমরা বের করতে চাই, আমরা একটু বাংলা দিয়েই লিখি। মধ্যক ইকুয়াল, মধ্যক বের করার জন্য সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রম অথবা মানের নিম্নক্রম অনুযায়ী সাজাতে হয়। আমরা যদি মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাই তাহলে ছোট থেকে বড় সাজাতে হবে। তো সবচেয়ে ছোট সংখ্যা কত? 9, আমরা লিখলাম 9। তার চেয়ে বড় 10, লিখলাম 9-এর পরে 10। 10-এর পরে কত আছে? 12। 12-র পরে কত আছে? 12-র পরে আমরা দেখতে পাচ্ছি 17 আছে, আমরা লিখলাম 12-র পরে 17। 17-র পরে 19 আছে, 19 লিখলাম। 19-এর পরে 30, তারপর 25। ওকে, তার মানে 25 আমাদের আগে লিখতে হবে। লেখার পর তারপর 30 লিখতে হবে, লিখলাম 30 এবং সবশেষে 32 আছে, আমরা 32 লিখে দিলাম। তাহলে বলেন তো মোট কয়টা সংখ্যা রয়েছে এখানে? আমরা যদি একটু হিসাব করি, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা সংখ্যা। এখন 8টা সংখ্যার মাঝে কোন সংখ্যা রয়েছে? মধ্যক মানে তো মাঝের সংখ্যাটা, তাই না? তার মানে আমরা বলতেছি যে 1, 2, 3, 4 মাঝামাঝি হচ্ছে কিছুই নেই, অর্থাৎ উপরে 4টা, নিচে 4টা। 1, 2, 3, 4, উপরে 1, 2, 3, 4, 4টা 4টা 8টা। তো এইরকম ক্ষেত্রে মধ্যক বের করতে গেলে যেটা করতে হয়, মাঝখানে যে দুটো সংখ্যা আছে সেই দুটো সংখ্যা বিবেচনা করতে হয়। আচ্ছা বলেন তো, 17 আর 19 মাঝখানে কি হতো যদি মাঝখানে আমরা কোনো সংখ্যা বিবেচনা করতাম? তাহলে 17 আর 19-এর মাঝে কত? 18। আমাদের সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 19 আর 17 যোগ করলে কত হয়? 9, 7, 16, 6 হাতে 1, 1, 1, 2 এর একে 3, 36। 36কে 2 ভাগ করলে কত হয়? 18। তাহলে নিঃসন্দেহে আপনারা বুঝতে পারতেছেন যে মধ্যক কিভাবে আমরা 18 বের করে ফেললাম। তবে এটার একটা রুল বা সূত্র আছে। রুল বা সূত্র সম্পর্কে যদি আমি আলোচনা করতে চাই তাহলে অনেকেই আবার সেটা নাও মনে রাখতে পারেন। এই কারণে আমি জাস্ট লিখে লিখে বুঝাই দিলাম যে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে মধ্যক আপনারা কত সহজে বের করে ফেলবেন। ওকে, এবার আসেন 2 নম্বর যে অঙ্কটা আছে, আমরা 2 নম্বর অঙ্কটা একটু দেখি। বলা হচ্ছে বার্ষিক 12% মুনাফায় কত বছরে 200 টাকার মুনাফা 96 টাকা হবে। তো এটা সরল সুদের অঙ্ক, যেহেতু এই অঙ্কে কোথাও চক্রবৃদ্ধি কথাটা লেখা নেই, তাই আমরা ধরতে পারি যে এটা একটা সরল সুদের অঙ্ক। তাহলে আমরা কি লিখব? আমি একটু মুছে দিয়ে এই জায়গায় একটু করার চেষ্টা করতেছি। শুরুতে আমরা লিখব যে আমরা জানি, কি জানি বলেন তো? I = PRN, যেটা সরল সুদের ক্ষেত্রে আমরা সব সময় প্রয়োগ করি। তাহলে এখানকার আই দ্বারা কি বোঝায়? আমি কিন্তু ইতিপূর্বে অনেকবার আপনাদের সঙ্গে আলোচনা করেছি। পি দ্বারা কি বোঝায়, আর দ্বারা, এন দ্বারা, আই দ্বারা, এগুলো। তো আই মানে সুদ বা মুনাফা, পি মানে আসল বা মূলধন, আর মানে সুদের হার বা মুনাফার হার, আর এন মানে হচ্ছে বছর বা সময়। তাহলে 12% কিসের মান? আর এর মান। 12% আমরা আর এর মান হিসেবে বসাবো। কত বছরে? তার মানে এন এর মান বের করতে বলেছে 200 টাকার, তার মানে পি এর মান 200 টাকা, মুনাফা 96 টাকা, তার মানে আই এর মান হচ্ছে 96। এই যে আমি মানগুলো পড়ছি আর লিখছি, এটা কিন্তু হ্যাবিট হয়ে গেছে আমার। সেজন্য আপনারা যারা এইভাবে আপনারা করতে পারেন না, তাদের কিন্তু প্রচুর প্র্যাকটিসের প্রয়োজন রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এবার মানগুলো বসাবো। তাহলে বা আয়ের মান কত? 96 বসাই দিলাম, 96 ইকুয়াল পি এর মান কত? 200 বসাই দিলাম, ইন্টু আর এর মান কত? আর এর মান 12 বসাই দেব। 12 মানে 12% আছে, তার মানে 12, তার নিচে 100। মনে রাখবেন, আর যেখানে তার নিচে 100 সেখানে, ইন্টু এন এর মান আমরা বের করতে চাই। তাহলে 2 শূন্য 2 শূন্য ক্রস করে দিলাম। তাহলে বা আমরা কত লিখব? 96 = 2 × 12 × n। এখন বলেন তো দেখি, এই পুরো সংখ্যাটাকে আমরা বামে লিখতে পারি কিনা? লিখতে পারি। 2 × 12 × n ইকুয়াল হচ্ছে 96। তাহলে সুতরাং n ইকুয়াল কি হবে? এদিকে 96 আর 2 আর 12 নিচে চলে আসবে, তাহলে 2 × 12। তাহলে আমরা কি করতে পারি? আমরা লিখতে পারি 8 12 96, 8। তাহলে 2 দ্বারা 8কে কাটলে 4 2 × 8। তাহলে এন এর মান কত দাঁড়াচ্ছে? এন এর মান দাঁড়াচ্ছে আমাদের কত বলেন তো দেখি? 4 দাঁড়াচ্ছে।
তাই নয় কি? অবশ্যই। তার মানে খেয়াল করে দেখেন এই যে বি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের রাইট অপশন। ঠিক আছে, এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। তো আমি এটা একটু মুছে দিয়ে স্ক্রল করে আমি একটু উপরে নিয়ে যাচ্ছি। খেয়াল করে দেখেন, আপনারা একটু ভালো করে খেয়াল করবেন কি রয়েছে 3 নম্বর অঙ্কটাতে। দেখেন একটু ভালো করে, 3 নম্বর অঙ্কটাতে রয়েছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 10 এবং অপর বাহুদ্বয়ের একটি 6 হলে অপরটি কত? আচ্ছা, সমকোণী ত্রিভুজ, যেহেতু আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করার চেষ্টা করি, তো আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। তো ধরলাম এই হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ। ওকে, আমরা আনুমানিক একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। কিভাবে বুঝলাম যে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে? তার মানে যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি সেটাকে আমরা বলতে পারি সমকোণী ত্রিভুজ। ওকে, তো এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, একটা কোণ 90 ডিগ্রি, এই ত্রিভুজটাকে আমি যদি এ বি সি দ্বারা প্রকাশ করি, তার মানে আমরা বলতে পারি যে এ বি সি কোণ এর মান হচ্ছে 90 ডিগ্রি, অথবা বি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। খেয়াল করে দেখেন, এবিসি আর বি কোণ একই কথা কিন্তু, অর্থাৎ মাঝখানে যেটা থাকে সেটাই কোণ নির্দেশ করে। তার মানে আমরা বলতে পারি এটা একটা 90 ডিগ্রি কোণ, সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। এ পর্যন্ত আসলাম। অতিভুজ কোণটা, সবচেয়ে বড় বাহু এসিটা হচ্ছে অতিভুজ কত? 10। তাহলে অতিভুজের মান দেওয়া আছে 10। অপর বাহুদ্বয়ের একটি 6, তার মানে এই এবি আর বিসি দুইটা বাহু আছে, তাহলে আমি বিসিকে 6 বানালাম। বলা হচ্ছে এবি এর মান কত, অপরটি কত। তাহলে নিঃসন্দেহে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য প্রযোজ্য হয়। তাহলে পিথাগোরাসের উপপাদ্য কি? কোনো ত্রিভুজের অতিভুজের উপর স্কয়ার ইকুয়াল ওই ত্রিভুজের লম্বের উপরে স্কয়ার, ভূমির উপরে স্কয়ার এর সমষ্টির সমান। নিঃসন্দেহে আপনারা বিষয়টা জানেন। তাহলে অতিভুজ কত? অতিভুজ হচ্ছে 10, 10-এর স্কয়ার, তাহলে 10-এর স্কয়ার দিয়ে দিলাম। ইকুয়াল লম্ব কত? লম্ব আমরা বের করতে চাই, তো ধরে নিলাম লম্বটা এক্স, তাহলে এক্সের স্কয়ার প্লাস ভূমি কত? 6, তার মানে 6-এর উপর আমরা স্কয়ার দিয়ে দিলাম। তাহলে কত হচ্ছে বলেন তো দেখি? ক্যালকুলেশনটা যদি একটু নিচে আমরা করি, তাহলে হচ্ছে 10 10-এ 100 ইকুয়াল এক্স স্কয়ার প্লাস 6 6 36, তাই না? তাহলে এই 36 যদি এই দিকে আসে, তাহলে 100 বিয়োগ 36 ইকুয়াল টু এক্স স্কয়ার। তাহলে 100 থেকে 36 যদি আমরা বাদ দেই, তাহলে কত থাকে? 64 ইকুয়াল এক্স স্কয়ার। তাহলে সুতরাং এক্স এর ভ্যালু কত দাঁড়াচ্ছে? এই 64কে যদি আমরা রুট করি, তাহলে দাঁড়ায় 8। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে অপরটা হচ্ছে 8। তার মানে এ নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই আমাদের রাইট অপশন। এবার আমরা এটা মুছে দিয়ে পরের অঙ্কে চলে যাচ্ছি। 4 নম্বর অঙ্কটা দেখেন, বলেছে একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য 8 সেমি ও 6 সেমি, এর ক্ষেত্রফল কত? আচ্ছা বলেন তো, রম্বস কেমন দেখতে হয়? নিঃসন্দেহে আপনারা বোঝেন যে একটা, যদি আমরা এই হচ্ছে আমাদের একটা কি বর্গক্ষেত্র, আমরা যদি বলি এটা একটা বর্গক্ষেত্র। কেন এটা বর্গক্ষেত্র? কেননা এই ক্ষেত্রটার 4টা বাহুই কিন্তু সমান, এই জন্য এটা বর্গক্ষেত্র। এখন একটা বর্গক্ষেত্রকে যদি আমি ট্যাপ করি, ট্যাপ করা মানে বাহুগুলোকে একটু কোনাকুনি করা। কোনাকুনি করা মানে আমি একটু বুঝাচ্ছি, খেয়াল করে দেখেন বাহুগুলোকে। তার মানে এই যে বাহুটা রয়েছে, এই বাহুটাকে আমি এরকম করলাম। ওকে, তাহলে এই বাহুটা আমাদের থাকলো, যা আছে তাই। আবার এই বাহুটাকেও আমি একটু কোনাকুনি করলাম। কোনাকুনি করার পরে এটা আমি সংযোগ ঘটিয়ে দিলাম এর সাথে। আনুমানিকভাবে আপনারা ধরে নেন যে প্রত্যেকটা বাহুই সমান, তার মানে এটাও কিন্তু 4 বাহুই সমান। কিন্তু খেয়াল করে দেখেন কোণগুলো কিন্তু অসমান হয়ে গিয়েছে। এটার কিন্তু প্রত্যেকটাই 90 ডিগ্রি ছিল, প্রত্যেকটাই। এটার কিন্তু অসমান হয়ে গিয়েছে কোণগুলো, যদিও সমষ্টি ঠিক আছে। তার মানে এটা একটা রম্বস হয়েছে। তার মানে যার 4 বাহু সমান কিন্তু কোণগুলো অসমান, সেটাকে আমরা বলি রম্বস। তাহলে দুটি কর্ণের দৈর্ঘ্য, একটা হলো 8 সেমি, একটা 6 সেমি। আচ্ছা বলেন তো 8 সেমি কোন কর্ণটা? তাহলে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে এই যে একটা কর্ণ, এটা কত? এই কর্ণটা হচ্ছে 8। কেন 8? কারণ এটা বড়। আর পরে যে কর্ণটা রয়েছে এই একটা কর্ণ, এটা কত? এটা দেওয়া আছে কত? এই যে দেখেন 6। তার মানে আমরা ধরলাম যে এটা হচ্ছে আমাদের 6। তাহলে এই কর্ণটা হচ্ছে 8 আর এই কর্ণটা কত? 6। বলা হচ্ছে ক্ষেত্রফল কত। তাহলে এখন রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আপনাদের একটু ভালোভাবে জানতে হবে। তো রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা আমি একটু লিখে দিচ্ছি। ওকে, খেয়াল করে দেখেন আমি কিন্তু লিখে দিয়েছি। রম্বসের ক্ষেত্রফল ইকুয়াল হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল, অথবা অনেক জায়গায় আপনারা দেখতে পাবেন হাফ ইন্টু d1 ইন্টু d2 এইভাবে লেখা আছে। ওকে, মনে রাখবেন ডায়ামিটার মানে হচ্ছে কর্ণ, ওই জন্য আমরা d দ্বারা এটাকে প্রকাশ করি। d1 মানে একটা কর্ণ, d2 মানে আর একটা কর্ণ। আচ্ছা বলেন তো দেখি, হাফ ইন্টু d1 কত? ধরলাম আমি বড়টা, তাহলে 8 বা 8 ইন্টু d2 কত?
6 ছোটটা। ওকে, তাহলে কাটাকাটি যদি আমরা করি 4 2 8 আর 4 আর 6 যদি আমরা গুণ করি 4 6 24, তার মানে এটা সেন্টিমিটার সেন্টিমিটার, তার মানে কত হচ্ছে বর্গ সেন্টিমিটার। তো কত বর্গ সেন্টিমিটার? 24 বর্গ সেন্টিমিটার। তাহলে দেখেন এই যে ডি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের রাইট অপশন। এবার আমরা লাস্ট অঙ্কটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের 5 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল টু 0 হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স স্কোয়ার ইকুয়াল টু কত? খুবই সুন্দর একটা অঙ্ক এটা। তবে এই ধরনের অঙ্কে প্লাস মাইনাসের গন্ডগোল কিন্তু হয়ে যায়, প্লাস হলে একরকম মাইনাস হলে আর একরকম, ঠিক আছে? এই জন্য প্লাস মাইনাসগুলো একটু খেয়াল করবেন। তো আমি এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 হিসেবেই এটাকে কল্পনা করছি। এখানে যদি প্লাস 1 হতো তাহলে কিন্তু এটা অন্যরকম হতো, ঠিক আছে? তো এখানে চিহ্নর হচ্ছে গড়বড়ের কারণে অঙ্ক অ্যান্সারও ভিন্ন হতে পারে। তো দেওয়া আছে কি? দেওয়া আছে, আমরা লিখছি যে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল টু 0, এটা দেওয়া আছে। মান বের করতে হবে কিসের? এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স স্কোয়ার ইকুয়াল টু হোয়াট, এটা। তো আমরা দেওয়া আছে এটাকে একটু ঠিক করি। কিভাবে ঠিক করব? বা এক্স স্কোয়ার মাইনাস 1, এই 3x ওই দিকে গেলে প্লাস 3x হয়ে যাবে। এখন এই x যদি এই দিকে নিয়ে আসি তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 ভাগ এক্স ইকুয়াল টু 3 হবে। কেন? কারণ ইন্টু আকার আছে, এদিকে আসলে ভাগ হয়ে যায়। তাহলে বা এক্স স্কোয়ারের নিচে এক্স মাইনাস 1 এর নিচে এক্স ইকুয়াল কত? 3। কাটাকাটি যদি আমরা করি তাহলে থাকে এক্স, তাহলে বা এক্স মাইনাস 1 ভাগ এক্স ইকুয়াল টু কত হবে? 3 হবে। তো এই হচ্ছে আমাদের এক্স মাইনাস 1 ভাগ এক্সের ভ্যালু। এখন এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স স্কোয়ার, এটাকে যদি আমরা অনুসিদ্ধান্তের আদলে ফেলি, দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর অনুসিদ্ধান্তটা কি হবে? যেহেতু মাইনাসের মান পেয়েছি তাহলে মাইনাসের আদলে বসাবো এক্স মাইনাস 1 ভাগ এক্স তার উপর হোল স্কোয়ার। ওকে, তো বাম পাশেরটা আমি একটু মুছে দিচ্ছি, কেননা লিখতে গন্ডগোল হয়েছে। এক্স মাইনাস 1 ভাগ এক্স তার উপর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি, এভাবে আমরা লিখি। তাহলে অনুসিদ্ধান্তটা কি? অনুসিদ্ধান্তটা এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এটার মান কত? 3। তাহলে 3-এর উপরে এ স্কোয়ার প্লাস এটা ক্রস 2 1 2, তাহলে 3 3 9 যোগ 2, 9-এর 2 কত? 11 বা 11। তাহলে খেয়াল করে দেখেন আমাদের ডি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু রাইট অপশন। কিন্তু এখানে যদি মাইনাস না থেকে এখানে যদি প্লাস থাকতো তাহলে কিন্তু অ্যান্সার হতো কত? +7, ঠিক আছে? সেটাও একটু খেয়াল রাখবেন। পরীক্ষায় যদি এখানে প্লাস থাকে তাহলে +7 অ্যান্সার, আর এখানে আমি ইচ্ছা করেই মাইনাস দিয়েছি, তাহলে মাইনাস দিলে অ্যান্সার হবে 11। এটা লিখতে কিছুটা গোলমাল যদি হয় তাহলে আপনারা এভাবেই অঙ্ক করবেন। আসলে পরীক্ষায় যেটা আসবে সেই অনুপাতে আপনাদের অ্যান্সার দাগানো উচিত। যদি প্লাস আসে যত হবে তত, মাইনাস আসলে যত হবে তত। আবার এখানেও মাইনাস থাকতে পারে, এখানে মাইনাস থাকলে কিন্তু অঙ্কটা খুব বেশি কঠিন হয়ে যাবে, মানে মোটামুটি হার্ড লেভেলের অঙ্ক হয়ে যাবে। তখন এই মানটাকেও আমাদের কিছুটা পরিবর্তন নিয়ে আসতে হইতে পারে। তো এই হচ্ছে 5টা অঙ্ক, এই পরীক্ষাতে মাত্র 5টাই অঙ্ক এসেছিল। তো দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অনলাইনে আমার কাছে যদি আপনারা চাকরির ম্যাথ শিখতে চান তাহলে অবশ্যই 01642702760 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো যারা সাবস্ক্রাইব করেননি, যদি প্রয়োজন মনে করেন তো সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো দিয়ে রাখবেন, আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।